নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে জটিল ম্যাট্রিক্স বা যে বলা যেতে পারে যে জটিল গোলকধাঁধা, তার একটা সূত্র আহ, আহ, খুলতে পারে বা একটা সম্পর্কের একটা ভালো মন্দর দিক উন্মোচিত হতে পারে আগামী মাসের 12 এবং 13 তারিখে। আগামী মাসের 12 এবং 13 তারিখে নয়াদিল্লিতে ব্রিক্স জাতি গোষ্ঠীর মহাসম্মেলন। এখন ব্রিক্স কি? ব্রিক্স হচ্ছে আদিতে যে 5টি দেশ মিলে এই অর্থনৈতিক সহায়তার জন্য গোষ্ঠী তৈরি করেছিল, তাদের আদ্যক্ষরকে জুড়ে হয় ব্রিক্স, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। পরবর্তীকালে আরও 5টি দেশকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে। সেইগুলো হচ্ছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউনাইটেড আরব এমিরেটস বা আরব আমিরশাহী এবং ইন্দোনেশিয়া। এই 5+5 10টি দেশ, তার মধ্যে বিশ্বের অর্ধেক বেশি মানুষ থাকেন। বিশ্বের অর্ধেকের অনেক বেশি প্রাকৃতিক সম্পদ থাকে এবং উৎপাদনের দিক থেকেও যদি দেখা যায়, এখানে উৎপাদন বিশ্বের প্রায় অর্ধেক হয়। সুতরাং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির দিক থেকে, সামরিক দিক থেকে, জনসংখ্যার দিক থেকে। সেই গোষ্ঠীর এবারে মহাসম্মেলন বসছে নয়াদিল্লিতে সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখে। এখন ব্রিক্সের যখনই সম্মেলন হয়, তখনই একটা প্রচলন থাকে আরও কতগুলি রাষ্ট্র গোষ্ঠী যেগুলো কাছাকাছি ভৌগোলিকভাবে, তাদেরকে এই সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই অনুযায়ী ঢাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বিমস্টেক নামে রাষ্ট্রগোষ্ঠীর বর্তমান চেয়ারপারসন, তাকে এই সম্মেলনে, নয়াদিল্লির সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন বিমস্টেক কি? বিমস্টেক হচ্ছে এমন একটি রাষ্ট্রগোষ্ঠী যেটা বঙ্গোপসাগর কেন্দ্রিক, অর্থাৎ বঙ্গোপসাগরের চারদিকে, এবং এরা প্রায় সকলেই ভারতের খুব কাছে বা ভারতের সঙ্গে সীমানা রয়েছে। পুরো নামটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এখন এর মধ্যে কোন কোন দেশ আছে? বর্তমানে 7টি দেশ আছে: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, যাকে আগে আমরা বর্মা বলতাম, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। অর্থাৎ আপনি যদি ম্যাপটা একটু কল্পনা করে দেখেন যে ভারতের চারদিকেই এই দেশগুলোর অবস্থান এবং বঙ্গোপসাগরের সঙ্গে এই দেশগুলো সম্পর্কিত, সেই হিসেবে এই 7টি দেশ, তাদের নিয়ে বিমস্টেক গঠিত হয়েছে। বর্তমানে যে গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেহেতু নয়াদিল্লিতে এই সম্মেলন হচ্ছে, তাই বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই হচ্ছে এখনো পর্যন্ত খবর। কিন্তু খবরের ভেতরে ঢুকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি আদৌ এই সম্মেলনে আসবেন? যদিও বাংলাদেশের থেকে এ ব্যাপারে খুব স্পষ্ট উত্তর এখনো আসেনি, তবে বিষয়টা একটা দারুণ চর্চার মধ্যে রয়েছে, কি ভারতে কি বাংলাদেশে। বিশেষ করে শেখ হাসিনা যখন নয়াদিল্লিতে একটি সাংবাদিক সংগঠনের ডাকে
আহ, আহ, একটা বক্তৃতা দিলেন সাংবাদিকদের সামনে, এবং শেখ হাসিনার পুত্র তিনিও বিদেশ থেকে সেই সাংবাদিক সম্মেলনে যোগ দিলেন। আর শেখ হাসিনা তো ভারতেই কোথাও রয়েছেন। তারপরে বাংলাদেশ বেশ তীব্র প্রতিক্রিয়া জানায় এবং বাংলাদেশে সেই বক্তৃতা প্রচার নিষিদ্ধ করা হয়। ভারতের মাটিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করছে এই অভিযোগ তোলা হয়, এবং সেই শেখ হাসিনার যে ইভেন্ট ঘটনাটি, সেটাকে কেন্দ্র করে তার ইমিডিয়েট পরের 2-4 দিন বাংলাদেশ ভারতের মধ্যে যথেষ্ট টানাপোড়েন চলে। ঢাকাতে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে বাংলাদেশের যে বিরক্তি এবং প্রতিবাদ, সেটা তাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। তারপরেই দীনেশ ত্রিবেদী দৌড়ন দিল্লির পথে। দিল্লিতে এসে বাংলাদেশের মনোভাব দিল্লিকে জানিয়ে দেওয়া হয়। এই একটা ঘটনা কদিন আগে ঘটেছে। তারপরেই আজকে ব্রিক্সের মহাসম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আসবার প্রশ্ন উঠেছে। এখন তারেক রহমানকে তার দেশের অনেকে বলছেন যে এই সুযোগটা মিস করা উচিত হবে না। কেন? এটা তো ভারতের ডাকে নয়, ব্রিক্সের ডাকে। ব্রিক্সের ডাকে, যেখানে রাশিয়া, চায়না, ইরান, আরব আমিরশাহীর মতো এত বড় বড় দেশ রয়েছে, অর্থনীতির দেশ রয়েছে, যেখানে মিশর, ইন্দোনেশিয়ার মতো দেশ রয়েছে, সেই জায়গায় একটা সম্মেলনে 10টা এত বড় বড় দেশের অর্থনীতির রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা হওয়া, কথা হওয়া দরকার, মানে সেরকম হলে একটা চুক্তি হওয়া, সেই সুযোগটা একসাথে পাওয়াটা খুব দুষ্কর। সুতরাং ডাক যখন এসেছে তখন তারেক সেখানে যান। এটা একদল কূটনীতিকের মতামত। কিন্তু রাজনীতিক যারা, বিশেষ করে হাসিনা বিরোধী রাজনীতিক যারা, তারা বলছেন যে ওখানে গেলে বাংলাদেশের মানুষ মনে করবে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ভারত যে অন্যায় করেছে, সেই অন্যায়কে তারেক রহমান মোটেই গুরুত্ব দিচ্ছেন না। সেই জন্যে বিশেষ করে মৌলবাদীদের প্রচারে বাংলাদেশের জনতার একটা বড় অংশ তারেক রহমানের পার্টির থেকে সরে যেতে পারে, এবং তার ফলে বাংলাদেশে অনিশ্চয়তা দেখা দিতে পারে। সেই জন্যে তারেক রহমানের ওই বৈঠকটি এড়িয়ে যাওয়া উচিত। এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি, কিন্তু ভারতের মনোভাব পরিষ্কার। ভারতের সঙ্গে এত বড় আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের, দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করাই ভারতের লক্ষ্য। আর শেখ হাসিনাকে আশ্রয়, এ ব্যাপারে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। যখনই কোনো দেশের কেউ বিপন্ন হয়ে জীবনের আশঙ্কা করে ভারতে আশ্রয় চেয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও এই নীতিতে ভারত থাকবে। সুতরাং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্যে দিয়ে তার রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ, সে অভিযোগ সত্যি নয় বলে ভারত স্পষ্ট বলে দিয়েছে। ভারত বলে দিয়েছে শেখ হাসিনা যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেটা একটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে, সাংবাদিক সংগঠনের যে উদ্যোগ, তার সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ, সম্পর্ক, দায়িত্ব ইত্যাদি নেই। সুতরাং ভারত হাসিনা সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতে আর মাসখানেকের অপেক্ষা, তার মধ্যে দেখা যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে আসেন কিনা, এবং সেক্ষেত্রে ভারতের সঙ্গে কি আলোচনা হয়। দুপক্ষের সম্পর্কের মধ্যে যে একটা পরস্পর অবিশ্বাসের কালো মেঘ ঢুকেছে, সেই মেঘ কেটে যায় কিনা, আবার সূর্য বেরিয়ে পড়ে কিনা দুদেশের সম্পর্কে, সেই জিনিসটার দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।